হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইবাজ। দুনিয়া যেন আবারও টইটুম্বুর একরাশ নতুন চমক, বিতর্ক আর আবেগ নিয়ে। সেই সব খবর আমি অনুভব আপনাদের জানাবো আইবাজের এই এপিসোডে। সাদিয়া আইমানের সঙ্গে সম্পর্ক নিয়ে এতদিন গুঞ্জনই ছিল সার, তবে হঠাৎ প্রেমের কথা স্বীকার করলেন খায়রুল বাশার। প্রায় 5.5 বছরের সম্পর্কের পর গোপনে বিয়ে করেও কেন এতদিন সেই সম্পর্কের খবর চেপে রাখলেন সোহানা সাবা। সঙ্গে আফসানা মিমি ও আফজাল হোসেন অভিনীত নতুন নাটক রঙিন সুরমা। আর দীর্ঘ 15 মাস পর দেশে ফিরে প্রিয়জনদের কাছে ইলিয়াস কাঞ্চন। এত সব খবর নিয়ে সাজানো আমাদের প্রথম সেগমেন্ট সিনেবাজ। দীর্ঘদিন পর একসঙ্গে পর্দায় ফিরছেন বাংলাদেশের দুই গুণী তারকা আফজাল হোসেন ও আফসানা মিমি। চরকির নতুন ফ্লিক রঙিন সুরমা নিয়ে এখনই আলোচনার তুঙ্গে বিনোদন পাড়া। রিয়াজুল হক ইমরানের চিত্রনাট্য পরিচালনায় নির্মিত এই গল্পের কেন্দ্রে দুই চরিত্র মুস্তাসির ও শাহিদা, যাদের জীবনে জড়িয়ে আছে একটি মিথ্যা আর অসংখ্য চিঠি। গল্পের ভাষ্য অনুযায়ী রং শুধু চোখে দেখার সৌন্দর্যের বিষয় নয়, বরং আনন্দ, দুঃখ, ভালোবাসা, ভয় কিংবা আশার মতো মানুষের প্রতিটি অনুভূতিরই আলাদা রং আছে। আফসানা মিমি এই কাজ নিয়ে আবেগাপ্লুত হয়ে বলেছেন, আফজাল হোসেনকে পর্দায় দেখেই তিনি অভিনয়ের প্রেমে পড়েছিলেন, আর এখন তার সঙ্গে কাজ করতে পারাটা নিজেকে সৌভাগ্যবান মনে করার মতো এক অনুভূতি। অন্যদিকে আফজাল হোসেনের মতে আজকালকার গরম গরম গল্পের ভিড়ে এই কাজটি দর্শকদের জন্য এক ঠান্ডা আবেগঘন অভিজ্ঞতা বয়ে আনবে। এবার এমন একটি স্বীকারোক্তি যা শুনে অনেকেই অবাক হয়েছেন। ছোট পর্দার জনপ্রিয় জুটি খায়রুল বাশার ও সাদিয়া আইমানকে নিয়ে বছরের পর বছর ধরে চলেছে প্রেমের গুঞ্জন। অবশেষে মুখ খুললেন অভিনেতা নিজেই, জানালেন প্রায় 3 বছর ধরে তাদের একসঙ্গে কোনো কাজ নেই। তারপরও সাদিয়ার নাম বারবার আলোচনায় ফিরে ফিরে আসে। এবার স্বীকার করলেন সাদিয়ার সঙ্গে সত্যিই তার প্রেমের সম্পর্ক ছিল। কোনো একটি বিজ্ঞাপনের কাজের সূত্রেই প্রথম দেখা হয় তাদের, যেখানে খায়রুল বাশারই সাদিয়াকে সুপারিশ করেছিলেন প্রযোজকদের কাছে। এরপর ধীরে ধীরে কথাবার্তা বাড়তে থাকে দুজনের মধ্যে। তবে 2024 সালের 16 মার্চ পরিচালক মাবরুর রশিদ বান্নার একটি নাটকের শুটিং সেটে ঘটে যাওয়া এক অপ্রীতিকর ঘটনার গুঞ্জনের পর থেকেই সাদিয়ার সঙ্গে কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায় খায়রুল বাশারের। দীর্ঘদিন ধরে একমাত্র সন্তানকে নিয়েই নিজের জীবন সাজিয়েছিলেন অভিনেত্রী সোহানা সাবা, কিন্তু এবার প্রকাশ্যে এলো তার জীবনের এক নতুন অধ্যায়ের খবর। প্রায় 5.5 বছরের সম্পর্কের পর 1.5 বছর আগেই গোপনে বিয়ে করেছেন তিনি। বর্তমান স্বামীর নাম ফয়সাল, পেশায় তিনি একজন ব্যবসায়ী। জানালেন, প্রথম দেখাতেই মনে হয়েছিল এটিই সেই মানুষ, তবুও চুপ ছিলেন। পরিচয়ের 3 বছর পর আসে সেই মাহেন্দ্রক্ষণ। ফয়সাল নিজেই নক করে সাবাকে জানান ভালো লাগার কথা। সবশেষে সবচেয়ে আবেগঘন খবর, প্রায় 15 মাস প্রিয় মানুষদের থেকে দূরে থাকার পর অবশেষে দেশে ফিরেছেন কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। 2025 সালের এপ্রিল থেকে ব্রেন টিউমারের চিকিৎসার জন্য লন্ডনে মেয়ে ইমার বাসায় ছিলেন তিনি। গত 3রা আগস্ট দেশে ফেরার পর থেকেই গুলশানের ফ্ল্যাটে তাকে দেখতে ভিড় জমিয়েছেন তার প্রিয় সহকর্মী আলমগীর, শবনম, রোজিনা, আনোয়ারা, সুচন্দা, চম্পা, বাপ্পারাজ সহ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা। দীর্ঘদিন পর তাদের কাছে পেয়ে যেন পুরনো দিনের আড্ডার আবহ ফিরে পেয়েছে তার ঘর। অসুস্থতার কারণে আগের মতো স্বাভাবিকভাবে কথা বলতে না পারলেও প্রিয় মানুষদের দেখতে পাওয়ার আনন্দ স্পষ্ট ছিল তার চোখে মুখে। কিংবদন্তি ইলিয়াস জানালেন, তাদের দেখতেই তার এই ফেরা ছিল। সিলভার স্ক্রিনে প্রথমবার পা রেখে ভেনিস চলচ্চিত্র উৎসবে জায়গা করে নেয়া নতুন মুখ জাইনিন চৌধুরী করিম। দ্য ডিফিকাল্ট ব্রাইডে প্রধান চরিত্রে অভিনয়ে আসার পেছনের গল্প, শুটিংয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতা আর সহ অভিনেতাদের সঙ্গে বোঝাপড়া এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে দেখুন আজকের বাজ ইন্টারভিউ। It was actually a very unexpected journey. I'm not a professional actor. আমার রুবায়েত আপুর সাথে প্রথম দেখা হলো আমি যখন স্মিথ কলেজ থেকে গ্র্যাজুয়েট করি। ওখানে রুবায়েত আপু গেছিল আরও কয়েক বছর আগে। তো ফিল্ম ডিপার্টমেন্টে আমার অনেক প্রিয় একজন প্রফেসর
আমাকে রুবায়েত আপুর সাথে যোগাযোগ করিয়ে দিল ওভার ইমেল। তখন আমি তো I'm a writer by profession. I was looking for opportunities to write like academic and research papers. তো রুবায়েত আপুর সাথে প্রথমবার দেখা হয়, আমরা কথা বলছিলাম like we were thinking about writing a paper about how the male gaze manifests itself in Bangladeshi cinema. আর এটা আমার জন্য খুব ইন্টারেস্টিং একটা টপিক ছিল, আর এই টপিকটা আসলে is very intrinsically connected to the difficult bride. So আমরা তখন অনেক আলোচনা করছিলাম, রুবায়েত আপু প্রি-প্রোডাকশন শুরু করছে for the difficult bride। তখন কথাটা উঠলো যে বোধহয় তুমি আমার এই শুটের জন্য এডি করতে পারবে। আমার জন্য ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আমার মনে হয়েছে যে অনেকটা আমি করে করে শিখেছি। বাট আই ওয়াজ ভেরি লাকি বিকজ আমার কো আর্টিস্ট যারা ক্যাস্ট অ্যান্ড ক্রু ওরা এত সাংঘাতিক সাপোর্টিভ ছিল দ্যাট I was really able to watch so many people who are like already masters in their craft and then ওভাবে আস্তে আস্তে মানে করতে করতে শিখে গেলাম জিনিসটা। আমার একটা মিল্ক বেদিং সেরেমনির সিন ছিল, তো they poured আমার মাথার উপর 1 গ্যালন ঠান্ডা দুধ ঢালা হয়েছিল সেদিন। আরেকটা সিন ছিল যে I was thrown in the back of a police van and interrogated. And ওই দুইটা জিনিস আসলে একই দিনে হয়েছে। সো আমি সেদিনই আসলে I think that was আমার জন্য সবচেয়ে বেশি কঠিন দিন ছিল শুটের জন্য, কিন্তু সেদিন আমার মানে অ্যাক্টরদের জন্য রেসপেক্ট অনেক বেড়ে গেল। শিমুর সাথে তো I was in rehearsals with her from day one, আর মানে she's such a powerhouse as an actor, মানে সত্যি ও যে ধরনের ইন্টেন্সিটি আর ইমোশন একটা সিনের মধ্যে আনতে পারে I've never seen anything like it before. So আমি ওর থেকে অনেক কিছু শিখেছি। আর আমারও যখন কোনো লাইক আনইউজুয়াল সিন হতো বা কিছু হতো I would always call Shimu, or I would turn to Shimu যে শিমু আমি কি করব। আর বাঁধন আপু এরকম মানে আসলে লাইক she seems like such a larger than life character. She's such a big deal here, কিন্তু আসলে she was very down to earth, আমাকে খুব সাপোর্ট দিয়েছে, like she always gives the best advice. আর সুনেরা তো অসম্ভব সুন্দর একটা মেয়ে and very powerful actor, but Sunera plays the ghost, so ওই রোলটা খুবই খুবই important. It really does feel like a historic moment for us, কিন্তু আমি চাই যে এখন যে এই একটা দোয়ার খুলে গেল, আরো বাংলাদেশ থেকে আরো সিনেমা যাবে ভেনিসে, আর সারা পৃথিবীতেই যাবে, মানে কাজ করতে থাকতে পারি। আমার মনে হয় যে ফিল্ডটা মাঝে মধ্যে it's like a little bit unstable. It's difficult to get compensated for the art that you're making. So আমি খুব চাই যে ভবিষ্যতে I'm able to work across many different creative genres and let all of these different kinds of creativity inform each other. অভিনেতা ডনের গ্রেফতারের পর সোশ্যাল মিডিয়ায় নতুনভাবে ফিরে এসেছে চলচ্চিত্রের বরপুত্র সালমান শাহের বিভিন্ন ঘটনা। রাজসাক্ষী রিজভির হঠাৎ বদলে যাওয়া বক্তব্যে নতুন করে উত্তাল সালমান শাহের মৃত্যু রহস্য। দীর্ঘ 29 বছর পরও এই রহস্যের জট এখনো খুলেনি। তার চাঞ্চল্যকর দাবির জবাবে কড়া ভাষায় কি বললেন শাবনূর, আর এই বিতর্কে কি প্রতিক্রিয়া মা নীলা চৌধুরী ও সহকর্মীদের। সর্বোপরি সকল তথ্য নিয়ে এবারের সোশ্যাল বাজ। 29টা বছর পার হয়ে গেছে, তবু সালমান শাহর মৃত্যু রহস্য যেন গতকালেরই ঘটনা, আর এতে যোগ হয়েছে নতুন নতুন বাঁক। মামলার 4 নম্বর আসামি অভিনেতা ডনের গ্রেপ্তারে নতুন করে জেগে উঠেছে ভক্তদের প্রত্যাশা। এবার হয়তো সত্যিই বেরিয়ে আসবে আসল সত্য। দীর্ঘদিন ধরে থমকে থাকা এই মামলা যেন হঠাৎ করেই নতুন গতি পেয়েছে, আর এতে করে ফের আলোচনায় এসেছে সেই পুরনো প্রশ্ন, আসলে কি ঘটেছিল সেদিন। রাজসাক্ষী রিজভী আহমেদ, যিনি 1997 সালে নিজের জবানবন্দিতেই স্বীকার করেছিলেন হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা, হঠাৎ প্রায় 3 দশক পর দিলেন সম্পূর্ণ ভিন্ন গল্প। সাম্প্রতিক সাক্ষাৎকারে তার দাবি সালমান শাহ আত্মহত্যা করেছিলেন, আর এর জন্য দায়ী নাকি সালমানের মা নীলা চৌধুরী এবং নায়িকা শাবনূর। শুধু তাই নয়, শাবনূরকে বিয়ে করার এবং এক্স গার্লফ্রেন্ড থাকার মতো চাঞ্চল্যকর দাবিও করে বসেন তিনি। এমন বক্তব্যে স্বাভাবিকভাবেই স্তম্ভিত হয়ে পড়েন সংশ্লিষ্টরা, আর নতুন করে প্রশ্ন ওঠে রিজভির প্রকৃত উদ্দেশ্য নিয়ে।
শাবনূর চুপ থাকেননি। কড়া ভাষায় রিজভীর এই বক্তব্যকে বললেন বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত গাল গল্প। দীর্ঘ এক স্টেটাসে তিনি স্পষ্ট প্রশ্ন তোলেন, একজন মানুষ যখন একই ঘটনা নিয়ে বারবার ভিন্ন ভিন্ন কথা বলে, তার সবশেষ দাবিটাই বা কতটা বিশ্বাসযোগ্য? তিনি জানান, গত জুলাইয়ের 2টি সাক্ষাৎকারেও রিজভী একাধিক অসঙ্গত ও বিভ্রান্তিকর কথা বলেছেন, যা যে কারো চোখেই সাংঘর্ষিক ও উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হবে। নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানান তিনি, যাতে বছরের পর বছর ধরে চলা এই বিভ্রান্তির অবসান ঘটে এবং প্রকৃত সত্য সবার সামনে আসে। শাবনূরের পাশে দাঁড়িয়েছেন নীলা চৌধুরীও। সরাসরি জানিয়ে দেন, শাবনূরের সঙ্গে সালমানের কখনোই প্রেমের সম্পর্ক ছিল না। সালমান তাকে দেখতেন ছোট বোনের চোখে। ছেলের স্মৃতি নিয়ে বারবার এমন ভিত্তিহীন গুঞ্জন তাকে যে কতটা কষ্ট দেয়, তা তার কণ্ঠেই স্পষ্ট ফুটে ওঠে। এদিকে আবেগের ঢেউ বইছে গানের জগতেও। সঙ্গীত শিল্পী মনির খান আক্ষেপ করে লিখেছেন, নিজের প্রথম অ্যালবাম প্রকাশের কয়েক মাস পরই সালমান চলে যাওয়ায় তার সিনেমায় প্লেব্যাক করার সুযোগ চিরতরে হারিয়ে যায়। আর আমিন খান স্মরণ করেছেন সালমানের সেই অভিমানী উক্তি, জগতে কেউ আপন না, যা যেন আজও তার ভক্তদের হৃদয়ে গেঁথে আছে। বিচার চলাকালে সামিরা, ডন কিংবা শাবনূরকে সামাজিকভাবে হেয় করার তীব্র সমালোচনা করেছেন উপস্থাপক অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। তার প্রশ্ন, আদালতে যদি এরা নির্দোষ প্রমাণিত হন, তাহলে হারানো সম্মান কি ফিরিয়ে দেওয়া সম্ভব? তাই আবেগ নয়, সত্য উদ্ঘাটনই এখন সবচেয়ে জরুরি বলে মনে করছেন তিনি। প্রশ্ন এখন, এত বছরের রহস্য, বিতর্ক আর পরস্পর বিরোধী বক্তব্যের জট কি এবার সত্যিই খুলবে? উত্তরের অপেক্ষায় লাখো সালমান ভক্ত। বিরাট কোহলিকে পেছনে ফেলে ব্র্যান্ড ভ্যালুর দৌড়ে শীর্ষে উঠে এসেছেন শাহরুখ খান। অন্যদিকে অস্কার জয়ী রাসেল ক্রোর সঙ্গে জুটি বেঁধে হলিউডে চমক দিতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই সাথে 25 বছরের অভিমান ভুলে সঞ্জয় লীলা ভানসালির সেটে কি সত্যি ফিরছেন কারিনা কাপুর? আর দক্ষিণী সিনেমার থালাপতি বিজয়ের রেকর্ড ভাঙার গল্প। বক্স অফিসের নতুন সব হিসেব নিকেশ নিয়ে সাজানো হয়েছে এবারের বলিউড বাজ। যিনি যত সুপারহিট, বিজ্ঞাপনের বাজারেও তার কদর ততই আকাশছোঁয়া। আর এই লড়াইয়ে বাজিমাত করলেন শাহরুখ খান। তারকাদের ব্র্যান্ড ভ্যালু নিয়ে সদ্য প্রকাশিত কনসালটেন্সি ফার্ম ক্রল ইন্ডিয়ার সমীক্ষায় চমক ক্রিকেট মহাতারকা বিরাট কোহলিকে পেছনে ফেলে সিংহাসনে বসলেন কিং খান। বলিউড থেকে ক্রিকেট সব ক্ষেত্রকে ছাপিয়ে এই মুহূর্তে বিজ্ঞাপনদাতাদের প্রথম পছন্দ যেন শাহরুখ। সমীক্ষা বলছে 2025 সালে প্রায় $177.9 মিলিয়ন, বাংলায় বললে প্রায় 1700 কোটি রুপির ব্র্যান্ড ভ্যালু নিয়ে শীর্ষে শাহরুখ। ধুরন্ধরের সুপারহিট হওয়ায় ভর করে দ্বিতীয় স্থান দখল করলেন রণবীর সিং, $162.9 মিলিয়ন। আর গতবারের চ্যাম্পিয়ন কোহলি এবার ছিটকে গেলেন 3 নম্বরে, ভ্যালু $158.4 মিলিয়ন। ক্রিকেট মাঠের বাইরে হলেও ব্র্যান্ডের লড়াইয়ে এই পতন নিঃসন্দেহে কোহলি ভক্তদের জন্য কিছুটা হতাশারই। এদিকে হলিউড কানেকশনে বড় চমক দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। অস্কার জয়ী তারকা রাসেল ক্রোর সঙ্গে পর্দা কাঁপাতে আসছেন তিনি। প্রিডেটরস ও স্ট্রেঞ্জার থিংস খ্যাত পরিচালক নিমরোধ আন্তালের রহস্যে মোড়া সায়েন্স ফিকশন সিনেমা ব্লু ফ্লাইতে জুটি বাঁধছেন দুজন। ডেডলাইনের খবর, গল্প ঘুরবে কঙ্গোর ভয়ঙ্কর গহীন জঙ্গলে, যেখানে এক রহস্যময় বিমান উদ্ধারে পাঠানো হয় জাতিসংঘের এক অনুবাদককে, অথচ সরকারি খাতায় সেই বিমানের কোনো অস্তিত্বই নেই। রোমাঞ্চের আভাস স্পষ্ট, ভক্তদের মধ্যে এখন থেকেই কৌতূহল তুঙ্গে। কেমন হবে প্রিয়াঙ্কা রাসেলের অনস্ক্রিন রসায়ন? চলতি বছরের শেষে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে শুটিং। অন্যদিকে বলিউডে জোর গুঞ্জন, 25 বছরের অভিমান কি অবশেষে মিটতে চলেছে? প্রশ্ন একটাই, সঞ্জয় লীলা ভানসালির সেটে ফিরছেন কারিনা কাপুর। 2 যুগ আগে দেবদাসের পার্বতী চরিত্রের জন্য লুক টেস্ট দিয়েও শেষ মুহূর্তে বাদ পড়েছিলেন কারিনা। বাজিমাত করেছিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন। সেই থেকে দুজনের সম্পর্কে বরফের পুরো আস্তরণ। কিন্তু এবার গুঞ্জন সেই বরফ গলছে। ভানসালি নাকি নতুন প্রজেক্টে চূড়ান্ত করতে চলেছেন কারিনাকেই, আর তার বিপরীতে নায়ক হচ্ছেন দক্ষিণী সেন্সেশন ধানুষ।
সত্যি হলে এটি হবে বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত পুনর্মিলনের একটি, যা নিয়ে ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জল্পনার শেষ নেই। আর দক্ষিণী সিনেমায় রেকর্ড ভাঙার আরেক নাম থালাপাতি বিজয়। তার জাদুতে ইতোমধ্যেই ৩০০ কোটির তামিল এলিট ক্লাবে জায়গা করে নিয়েছে পাঁচটি ছবি। 2019-এর বিগিল, 2023-এর জোড়া হিট ভারিসু ও লিও, 2024-এর দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, আর সর্বশেষ বক্স অফিস কাঁপানো জনা নায়গন। প্রতিটি ছবিই যেন বিজয়ের অপ্রতিরোধ্য জনপ্রিয়তার একটা প্রমাণপত্র। দক্ষিণী সিনেমার ইতিহাসে এমন ধারাবাহিক সাফল্য সত্যিই বিরল। আর তাই বিজয়কে ঘিরে দর্শকদের প্রত্যাশাও প্রতিটি নতুন ছবিতে আকাশ ছোঁয়া। বলিউড থেকে এবার পাড়ি জমায় সুদূর হলিউডে। বহু প্রতীক্ষার পর অবশেষে কনফার্ম হলো এক্স-ম্যান রিবুটের সাইক্লপস চরিত্রে কে থাকছেন। অন্যদিকে হার্ট অ্যাটাকের পর হলিউডের সব ব্যস্ততা ছেড়ে নিজের শহরে ফিরে গেলেন অ্যান্টনিও বান্দেরাস। সিনেমার প্রচারণায় বিলবোর্ডের ভেতরেই সত্যিকারের মানুষ রেখে ধামাকা দিল নেটফ্লিক্স। আর ট্যুর শেষে কেন কিছুটা বিরতি চাইছেন পপ কুইন আরিয়ানা গ্র্যান্ডে, সব রোমাঞ্চকর তথ্য নিয়ে এবার হলিউড বাজ। মার্ভেল ফ্যানরা যার জন্য বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন, সেটাই এবার সত্যি হতে চলেছে। এক্স-ম্যান রিবুট নিয়ে একের পর এক বোমা ফাটাচ্ছে হলিউড। আজকের ভিডিওতে থাকছে এক্স-ম্যানের সবচেয়ে বড় আপডেট। মার্ভেল স্টুডিওজের নতুন এক্স-ম্যান মুভির জন্য অবশেষে পাওয়া গেছে সাইক্লপস। হার্টস্টপার খ্যাত অভিনেতা কিট কনরকে বেছে নিয়েছেন পরিচালক জেক শ্রেয়ার আর মার্ভেল প্রেসিডেন্ট কেভিন ফাইগি। অনেক অভিনেতার সঙ্গে মিটিং করার পর শেষ পর্যন্ত কনরের উপরই আস্থা রেখেছে স্টুডিও। আর সাইক্লপসের আগেই কনফার্ম হয়ে গেছে এমা ফ্রস্ট অভিনয় করছেন সামারা উইভিং। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কাস্টিং নিয়ে চলছে একের পর এক গুঞ্জন আর টুইস্ট। শোনা যাচ্ছে সাইক্লপসের জন্য প্রথম ভাবা হয়েছিল কুপার হফম্যানকে, কিন্তু শিডিউল মিলে না যাওয়ায় সেটা আর হয়নি। এবার একই চরিত্রের জন্য অডিশন দিয়েছেন আসা জার্মান। শোনা যাচ্ছে তাকে হয়তো অন্য কোনো চরিত্রে অফার করা হতে পারে। আর প্রফেসর এক্স মানে চার্লস জেভিয়ারের জন্য টেস্ট দিয়েছেন দুজন, ক্রিস্টোফার অ্যাবট এবং টম পেলফ্রি। সবচেয়ে মজার ব্যাপার, শোনা যাচ্ছে ছবিটির শুটিং শুরু হতে পারে যুক্তরাজ্যে খুব শিগগিরই। এবার চলুন এমন এক মানুষের গল্পে, যিনি হলিউডের চূড়ায় থেকেও সব ছেড়ে ফিরে গেছেন নিজের শহরে। জোরো থেকে দ্য এক্সপেন্ডেবলস হলিউডে কাটিয়েছেন কয়েক দশক, কিন্তু 2017 সালে হঠাৎ হার্ট অ্যাটাক পুরো জীবনটাই বদলে দেয় অ্যান্টনিও বান্দেরাসের। মৃত্যুর একদম কাছ থেকে ফিরে এসে তিনি বুঝতে পারেন সাফল্যই সব নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, ধীরে ধীরে হলিউডের ব্যস্ত জীবন থেকে সরে গিয়ে তিনি ফিরেছেন নিজের জন্মশহর স্পেনের মালাগায়। না, এটা বিদায় নয়, বরং জীবনের অগ্রাধিকার বদলে ফেলার এক সাহসী সিদ্ধান্ত। এখন মালাগাতেই থিয়েটার আর নিজের ভালো লাগার কাজ নিয়ে সময় কাটাচ্ছেন এই তারকা। একটা হার্ট অ্যাটাক কিভাবে একজন মানুষের গোটা জীবন দর্শন বদলে দিতে পারে, বান্দেরাসের গল্প যেন তার প্রমাণ। এবার এমন এক প্রচারণার কথা বলি যা দেখলে আপনার চোখ কপালে উঠবে। নেটফ্লিক্স এবার সিনেমার প্রচারণাকে নিয়ে গেছে একদম অন্য লেভেলে। লস অ্যাঞ্জেলেসের সানসেট বুলেভার্ডে বিশাল এক বিলবোর্ডকে বানানো হয়েছে ছোট্ট একটা বাড়ির মতো করে। আর সেই বিলবোর্ডের ভেতরে, বিশ্বাস করুন বা না করুন, সত্যি সত্যি রাখা হয়েছে একজন জলজ্যান্ত মানুষকে। জানালা দিয়ে দেখা যাচ্ছে তিনি কখনো বই পড়ছেন, কখনো বাইরে তাকিয়ে আছেন, আবার কখনো হোয়াইট বোর্ডে লিখে পথচারীদের সঙ্গে যোগাযোগ করছেন। কেন এই পাগলামি? কারণ সিনেমার নাম দ্য লাস্ট হাউস, আর এর গল্প একটা পরিবারকে ঘিরে যারা নিজেদের বাড়ির ভেতরেই আটকে যায়। প্রশ্নটা তাই খুব সহজ, একজন মানুষ কতক্ষণ এভাবে বন্দি থাকতে পারবেন? সিনেমার প্রচারণার জন্য বিলবোর্ড অনেক দেখেছেন, কিন্তু বিলবোর্ডের ভেতরে সত্যিকারের মানুষ, এমন আইডিয়া সত্যিই বিরল। গান, সিনেমা, মঞ্চ, বছরের পর বছর অবিশ্বাস্য ব্যস্ত সময় পার করেছেন পপ কুইন আরিয়ানা গ্র্যান্ডে, কিন্তু এবার নিজেই জানিয়ে দিলেন একটু থামতে চান।
শিকাগোর পারফরমেন্সের মধ্য দিয়ে শেষ হলো তার ইন্টারনাল সানশাইন ট্যুরের উত্তর আমেরিকা পর্ব। তিনি নিজেই জানালেন, এরপর জনসম্মুখে তার উপস্থিতি কিছুটা কমে যাবে। তবে ভয়ের কিছু নেই, এটা ক্যারিয়ার থেকে বিদায় নয়, বরং দীর্ঘদিনের ব্যস্ততার পর নিজের জন্য একটু সময় বের করার সিদ্ধান্ত। অভিনয় আর অন্যান্য কাজ চলবে ঠিকই, কিন্তু সার্বক্ষণিক স্পটলাইটের চাপ থেকে কিছুটা দূরে থাকতে চান এই তারকা। এবার চলে এলাম পুরো সপ্তাহের আলোচিত সব খবরগুলো নিয়ে। পোখরার লোকেশনে নতুন সিনেমার শুটিংয়ে গিয়ে চমকে দিলেন অপু বিশ্বাস। অভিনয় ছেড়ে দেওয়ার গুঞ্জন নিয়ে নিজেই কি জবাব দিলেন হাসান মাসুদ। আর সত্যজিৎ রায়ের কালজয়ী গোপী গাইন বাঘা বাইন নির্মাণের নেপথ্যের গল্প নিয়ে বড় পর্দায় আসছে সৃজিত মুখার্জির নতুন কাহিনী। সব খবর নিয়ে সাজানো হয়েছে এবারের উইকলি বাজ। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস মানেই পর্দায় জমজমাট উৎসব এবং দর্শকের বাড়তি উন্মাদনা। এবার তিনি একেবারেই নতুন ঘরানার একটি সিনেমা শিকারের শুটিংয়ে অংশ নিতে নেপালে গিয়েছেন। এবং মজার ব্যাপার হলো, এর মহরত চিরাচরিত নিয়ম মেনে এফটিসিতে নয়, বরং নেপালের পোখরার একটি লোকেশনে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শুধু তাই নয়, এই ছবিতে চিত্রনায়িকা অপুর বিপরীতে নতুন নায়ক মুর্তজা পলাশের বড় পর্দায় অভিষেক ঘটতে চলেছে, যা ছবিটির প্রতি দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। আর এর সঙ্গে কলকাতার হেভিওয়েট অভিনেতা রজতাভ দত্ত ও খরাজ মুখার্জির মতো গুণী শিল্পীরাও যুক্ত থাকায় শুটিংয়ের ফাঁকে নেপালের পাহাড়ে যে বেশ জমজমাট এক শুটিং আড্ডা বসেছে তা বলাই বাহুল্য। এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে একটি কানাঘুষা ও গুঞ্জন ছড়িয়ে পড়েছিল জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ বুঝি পাকাপাকিভাবেই অভিনয় জগৎ থেকেই বিদায় নিচ্ছেন। এই খবর ছড়িয়ে পড়ার পর ভক্তদের মনে বেশ খানিকটা উদ্বেগ তৈরি হলেও খুব দ্রুতই সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অভিনেতা নিজেই বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে পরিষ্কার করেন। তিনি সাফ জানিয়ে দেন যে অভিনয় ছেড়ে দেওয়ার কথা তিনি কখনোই বলেননি, বরং তার একটি সাক্ষাৎকারের বক্তব্যকে কিছুটা ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছিল। মূলত গত প্রায় 2 বছর ধরে মনের মতো মানসম্মত ও পছন্দসই কাজের আকাল থাকায় তিনি অভিনয় নিয়মিত ছিলেন না। তবে এর মানে এই নয় যে তিনি চিরতরে পর্দা থেকে দূরে সরে যাচ্ছেন। এর পাশাপাশি ধর্মীয় দায়িত্ব ও অনুশাসন পালনের কারণেই তিনি অভিনয় ছাড়ছেন এমন ধারণাও তিনি দৃঢ়ভাবে উড়িয়ে দেন এবং জানান যে ধর্মচর্চার সঙ্গে অভিনয় পেশার কোনো ধরনের বিরোধ নেই। হাসান মাসুদ অত্যন্ত আশ্বস্ত করে ভক্তদের জানিয়েছেন যে মনের মতো ভালো গল্প ও উপযুক্ত চরিত্র পেলে তিনি অবশ্যই আবারও নির্মিতভাবে ক্যামেরার সামনে ফিরে আসবেন। অন্যদিকে কান্ত আমায় দিবি রে ভাই, শুনবি রাজার বাণী বাঙালির প্রাণের অমর সৃষ্টি সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা গোপী গাইন বাঘা বাইনের জাদুতে বোধ হয়নি এমন বাঙালি খুঁজে পাওয়া সত্যি মুশকিল। কিন্তু কখনো কি গভীরভাবে ভেবে দেখেছেন 60-এর দশকের সেই উত্তাল ও কঠিন সময়ে কলকাতার নানা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিকূলতা এবং হাজারো সীমাবদ্ধতা পেরিয়ে সত্যজিৎ রায় কিভাবে এই অসম্ভব সৃষ্টিকে বাস্তবে রূপ দিয়েছিলেন? সেই অজানা রূপকথার পেছনের রোমাঞ্চকর ও সংগ্রামমুখর ইতিহাস এবার রূপালী পর্দায় আনতে চলেছেন কলকাতার খ্যাতিমান ও দূরদর্শী নির্মাতা সৃজিত মুখার্জি। সত্যজিৎ রায়ের এই সৃষ্টি নিয়ে নির্মিতব্য সিনেমাটির নাম রাখা হয়েছে মহারাজা তোমারে সেলাম। প্রথিতযশা অভিনেতা জিতু কমল ও ঋত্বিক ভৌমিকের মতো এক ঝাঁক প্রতিভাবান তারকার অভিনয় সমৃদ্ধ এই প্রজেক্টটি নিয়ে বাংলা সিনেমার অনুরাগীদের উত্তেজনার পারদ এখন আকাশ ছোঁয়া। বিদায় নেওয়ার আগে চলুন এক নজরে দেখে নেই আগামী সপ্তাহে ওটিটি দুনিয়ায় ঠিক কি নতুন কন্টেন্ট মুক্তি পেতে যাচ্ছে, যা আপনার ওয়াচ লিস্টে রাখা মাস্ট। আজকের পুরো পর্বে আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী সপ্তাহে নতুন সব গসিপ আর গ্ল্যামার নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন আইবাজে। ওটিটি দুনিয়ায় আগস্টের দ্বিতীয় সপ্তাহে একগুচ্ছ বৈচিত্র্যময় গল্প। নেটফ্লিক্সে আসছে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত 100 ইয়ার্স অফ সলিটিউডের দ্বিতীয় পর্ব। ম্যাজিক রিয়ালিজমে মোড়ানো এই সিরিজে এবার ফুটে উঠবে মাকান্দো শহরের বুয়েন্দিয়া পরিবারের শেষ 50 বছরের ইতিহাস। একটি নির্জন ইউটোপিয়া কিভাবে রেললাইন ও কলা কোম্পানির মাধ্যমে কর্পোরেট শোষণে পরিণত হয় সেই নির্মম চিত্রই দেখা যাবে এতে। সাথে থাকছে পরিবারের পতন, রাজনৈতিক সহিংসতা, শ্রমিকদের ধর্মঘট এবং বছরের পর বছর ধরে চলা এক ধ্বংসাত্মক বৃষ্টিপাতের গল্প।
ভালোবাসা, বন্ধুত্ব আর সম্পর্কের সমীকরণে তৈরি রোমান্টিক কমেডি ড্রামা ককটেল 2 আসছে নেটফ্লিক্সে। হোমি আদাজানিয়ার পরিচালনায় এই সিনেমায় দীর্ঘদিনের দম্পতি কুনাল ও দিয়ার ভূমিকায় আছেন শাহিদ কাপুর ও রাশমিকা মান্দানা। তবে তাদের সুখের সংসারে ঝড় ওঠে যখন আগমন ঘটে দিয়ার মুক্তমনা বান্ধবী অ্যালির, যে চরিত্রে অভিনয় করেছেন কৃতি শ্যানন। সেখান থেকেই শুরু হয় এক আবেগঘন ত্রিভুজ প্রেমের গল্প আর বিশ্বস্ততার অদ্ভুত পরীক্ষা। এদিকে মালায়ালাম থ্রিলার প্রেমীদের জন্য রয়েছে বড় সুখবর। ওটিটি প্ল্যাটফর্ম মনোরমা ম্যাক্সে প্রিমিয়ার হতে যাচ্ছে অ্যান্টনি ভার্গিস পেপে অভিনীত কাত্তালান। 1995 সালের প্রেক্ষাপটে কেরালা তামিলনাড়ু সীমান্তের এক গ্রামকে কেন্দ্র করে জমে ওঠে এর গল্প। বুনো হাতির আক্রমণ আর শিকারীদের উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসীদের পাশে দাঁড়ানোর অজুহাতে কিভাবে এক গ্যাং লিডার নিজের নির্মম সাম্রাজ্য গড়ে তোলে তা নিয়েই এগিয়ে যাবে এই রোমাঞ্চকর সিনেমা। অ্যাপল টিভি প্লাসে আসছে 1971 সালের মেক্সিকো সিটির সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ক্রাইম ড্রামা উইমেন ইন ব্লু। মেক্সিকোর প্রথম 4 নারী পুলিশের গল্প এটি, যারা বুঝতে পারে এক ভয়ঙ্কর সিরিয়াল কিলারের কাছ থেকে নজর সরাতেই তাদেরকে নাটকীয়ভাবে ব্যবহার করছে দেশটির প্রশাসন। অন্যদিকে ইমতিয়াজ আলী নেটফ্লিক্সে আনছেন রোমান্টিক ড্রামা मैं वापस आऊंगा। লন্ডন ফেরত এক প্রযুক্তিবিদ ও তার ডিমনেশিয়ায় আক্রান্ত দাদার স্মৃতির মধ্য দিয়ে এতে ফুটে উঠবে 1947 সালের দেশভাগের এক হৃদয় বিদারক গল্প। 78 বছর আগের এক অসমাপ্ত প্রেমকে কেন্দ্র করে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ, নাসিরুদ্দিন শাহ, শারবরি ও বেদং রায়না। এছাড়া জি5-এ আসছে তেলুগু সিনেমা লেনিন। মহাভারতের গভীর থিমেটিক অনুপ্রেরণায় তৈরি এই সিনেমায় এক রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার চক্র ভাঙতে মূল চরিত্রের তীব্র লড়াই দেখানো হয়েছে। এতে অভিনয় করেছেন অখিল আক্কিনেনি, ভাগ্যশ্রী বোরসে ও প্রমোদ পাঞ্জু। তাহলে আর দেরি কেন? আজই এই সিনেমা ও সিরিজগুলো দেখার